নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা সংক্রামক। বেট করে ভুল রাস্তায় আসিয়া পড়ার মতো হঠাৎ এক আভিজাত আসরে আসিয়া পড়িয়া দিশেহারা হইয়া বেড়াইতেছিলাম। মজলিসটা গানের। গায়ক সম্প্রদায়ের বেশ কয়েকজন কেষ্ট বিষ্টুর আবির্ভাব ঘোষিত হইয়াছিল। সেই প্রলোভনের বশে দুই বন্ধু দুইখানি প্রবেশপত্র সংগ্রহ করিয়া ফেলিয়াছিলাম। পয়সার ব্যাপার নয়, এসব জায়গায় প্রবেশাধিকার মেলে কেবলমাত্র খ্যাতির অথবা খাতিরের টিকিটে। বলা বাহুল্য, খ্যাতিও নাই আর খাতিরও নাই। সংগ্রহ যে করিয়াছিলাম সে নিতান্তই আকিঞ্চনের সাহায্যে। আসিয়া পড়িয়া ওই যা বলিলাম, দিশেহারা হইয়া বেড়াইতেছি। একেবারে অচেনা পাড়া, ধারণা ছিল না। সভাটা এহেন অভিজাত সম্প্রদায়ের। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের মুখের দিকে চোরা চাহুনি নিক্ষেপ করিয়া দেখিতেছি, আর উত্তরোত্তর নিজেকে নিতান্ত অসহায় ঠেকিতেছে। নানা বর্ণের নানা গড়নের মুখ, কিন্তু প্রত্যেকের মুখেই কি সুন্দর একটা স্থিতপ্রজ্ঞ আত্মপ্রতিষ্ঠিত ভাব। দেখিলে হিংসা হয়। ওদের মোটর গাড়ির আলোর পিছলানো মসৃণ দেহে পালিশের যে গাম্ভীর্য, সে গাম্ভীর্যের পালিশ ওদের চেহারায়। আর আমরা চেহারায় গাম্ভীর্য নাই বলিয়াই আপ্রাণ চেষ্টায় মুখ গম্ভীর করিয়া বসিয়া আছি, অথচ কিছুতেই সুস্থির হইতে পারিতেছি না। হাত পা চারখানা লইয়াও অস্বস্তির শেষ নাই। মনে হইতেছে কিছুতেই শোভনতা ও সঙ্গতি রক্ষা হইতেছে না, আর ঘর শুদ্ধ লোক বুঝি সেই অসঙ্গতির দিকে বিস্ময় বিস্ফারিত নেত্রে তাকাইয়া আছে। অনুষ্ঠানটা শুরু হইলেও কিছুটা সুরাহা হয়, কিন্তু তাই বা কোথায়? সুবিখ্যাত শিল্পীবৃন্দ যথা নিয়মে আসিয়া পৌঁছিতে অযথা বিলম্ব করিতেছেন, এবং সভার মধ্য হইতে মাঝে মাঝে প্রস্তাব উঠিতেছে তাহাদের আনিবার জন্যে গাড়ি পাঠানো হোক। আসর বজায় রাখিতে একটি তরুণী রবীন্দ্রসঙ্গীত শোনাইলেন। একটি তরুণ কিছুক্ষণ যন্ত্রসঙ্গীত পরিবেশন করিলেন। আরেকটি তরুণীকে অনুরোধ জানানোয় তিনি হঠাৎ ভাঙিয়া যাওয়া গলায় দোহাই পড়িয়া যে অনুরোধ এড়াইলেন। এইভাবে বেশ কিছুক্ষণ কাটিয়া গেল। ইহার মধ্যে বন্ধু বার দুই কনুয়ের খেলা দিয়াছে। অর্থাৎ আর কেন, আর কাজ কি? আমারও যে সেই ইচ্ছা মনে জাগে নাই তা নয়, কিন্তু সভার মাঝখান হইতে হঠাৎ উঠিয়া পড়ার জন্যও তো বেশ কিছু মনোবল থাকার দরকার। ভিড়ের মধ্যে প্রচ্ছন্নভাবে সরিয়া পড়া এক, আর এতগুলো দৃষ্টির সামনে দিয়া দৃশ্যমান প্রস্থান আর যে যেন একটা বন্য বর্বরতা। ধৈর্যের সীমা যখন চরমে উঠি উঠি করিতেছে, তখন আচমকা শৈলেশ একটা অস্ফুট উফ করিয়া উঠিল। সবিস্ময়ে তাকাইলাম। আমার দৃষ্টির উত্তরে সে প্রায় অস্ফুট স্বরেই যা বলিল তার তাৎপর্য এই: কার্পেটের ওপর একটা পিন নাকি যেন পড়িয়াছিল। কেমন করিয়া যেন সেটা তাহার হাতের চেটোয় সজোরে হুল ফুটাইয়া দিয়াছে। হাতটা চিৎ করিয়া সে আমাকে দেখাইল। স্বপ্নেও ভাবি নাই বন্ধুর হাত চিৎ করার সঙ্গে সঙ্গেই আমার ভাগ্যের পাশাও চিৎ হইল। হয়তো বন্ধুপ্রীতির আতিশয্যে, হয়তো নেহাত নিষ্কর্মা হইয়া বসিয়াছিলাম বলিয়ায় পিনঘটিত সেই দুর্নিরীক্ষ ছিদ্রটি নিরীক্ষণ করিতে প্রয়োজনের অতিরিক্ত সময় দিয়া ফেলিয়াছিলাম। অকস্মাৎ লক্ষ্য করিলাম আমার নিকটবর্তী মধ্যবয়সী ভদ্রলোকটি কেমন চঞ্চল হইয়া উঠিয়াছেন। আলপিনের দ্বারা যতটুকু রক্তপাত সম্ভব তার বেশি নয়,
তবু বন্ধুত্বের নিদর্শন দিতে হাতটা ছাড়িয়া দিবার আগেই বোধহয় একবার ইস উচ্চারণ করিয়াছিলাম। পরক্ষণে নিকটবর্তী ভদ্রলোকটি আরও নিকটবর্তী হইয়া চাপা গলায় প্রশ্ন করিলেন, হাত দেখার অভ্যাস আছে নাকি? কি উত্তর দিয়া বসিতাম কে জানে। সহসা শৈলেশের কাছ হইতে অলক্ষ্যে একটা তীক্ষ্ণ চিমটি আসিল, তীক্ষ্ণ এবং অর্থপূর্ণ। সে অর্থ প্রাঞ্জল। কাজেই মৃদু একটি হাসির দ্বারা উত্তরটা এড়াইলাম। বলা বাহুল্য, হাসিটা স্বীকারোক্তির প্রকারান্তর মাত্র। সঙ্গে সঙ্গে ভদ্রলোক খপ করিয়া নিজের ডান হাতখানি বাড়াইয়া ধরিলেন। দেখুন তো আমার হাতটা একবার। আবার চিমটি, আরও পরিষ্কার অর্থপূর্ণ। ভারী কৌতুক বোধ করিলাম। এই পর্যন্ত তো কেহ একবার ডাকিয়াও শুধাই নাই। অতএব যা থাকে কপালে। তবে নাকি গুণী ব্যক্তিদের মধ্যে দর বাড়ানোর একটা রীতি আছে। তাই হাতটা হাতস্থ করিয়াও মৃদু কণ্ঠে কহিলাম, এত ভিড়ের মধ্যে, তাছাড়া রাত্রির বেলা খুব ঠিক হয় না। ভদ্রলোক নির্বেদ সহকারে কহিলেন, তা হোক, মোটামুটি একটু। তবে দোষ কি? ইচ্ছাকৃত প্রবঞ্চনা নয়, দৈবযোগে প্রাপ্ত একটু নির্মল আনন্দ বই তো নয়। শুরু করিলাম, হাত আপনার মোটামুটি মন্দ নয়, বরং ভালোই বলা উচিত। তবে মাঝে মাঝে একটু অবশ্যই অবিচ্ছিন্ন ভালো অবস্থা আর কার জীবনে ঘটে বলুন? কিছুদিনের মধ্যেই কিন্তু খুবই আসন্ন বলা যায় একটা বিশেষ রকম আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় এ সময়ে নতুন কোনো ব্যবসায় টাকা ফেলা বা কাউকে ধার দেওয়া ঠিক নয় আপনার পক্ষে। এতগুলো কথা বলিয়া গেলাম কেমন করিয়া তা কে জানে। নিজের বাকচাতুর্যে মুগ্ধ হই। ভদ্রলোক অস্ফুট স্বরে শুধু উচ্চারণ করিলেন, নতুন ব্যবসা। লক্ষ্য করিলাম মুখখানি আমসি মারিয়া গিয়াছে। বুঝিলাম ঝোপ বুঝিয়া কোপ দেওয়া হইয়াছে। অতঃপর বেশ কিছুক্ষণ কথার কেরামতি চালাইয়া যায়। কখনো অস্ফুট, কখনো স্পষ্ট কণ্ঠে ঘুরাইয়া ফিরাইয়া এমন কায়দায় রেখা বিচার করিতে থাকি, অতীতের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ধরা পড়িবার বিপদ না ঘটে। তবু বেশ বুঝিলাম ভদ্রলোককে পারিয়া ফেলিয়াছি। আর শুনিলে বিশ্বাস করিবেন কিনা জানি না, ভদ্রলোকটিকে ত্যাগ করিবার আগেই একটি রঞ্জিতাধারা তরুণী প্রায় তাহার হাতের উপর দিয়ায় বাড়াইয়া দেন একখানি রক্ত কোমল সদৃশ্য করকোমল। আচ্ছা বলুন তো, আমি পরীক্ষায় কি করব বলুন না? আদুরে আদুরে মিহি গলা, বুকের ভিতর হাতুড়ির ঘা পড়িল। এ কি খাল কাটিয়া কুমির আনিলাম? ভদ্রলোকের সঙ্গে মজা করা আর ভদ্রমহিলার সঙ্গে ছলনা করা কি এক? এখন কি বলি আর কি না বলি? শৈলে শতভাগাকে বধ করিতে ইচ্ছা হয়, কিন্তু সেটা তো সম্ভবপর নয়। তাই স্বপ্নেও কখনো যে স্বর্গবাসিনীদের ছায়া মারাইবার স্পর্ধা করি নাই, তাহাদের একজনের কোমল করপল্লব নিজের হাতে তুলিয়া লই। অনায়াসে না হোক, অনায়াস ভাবে। কথায় বলে, সর্বনাশের পথ একবার কাটিলে আর সে পথ হইতে ফেরা যায় না। সে সত্য মর্মে মর্মে অনুভব করি এবং দুষ্টু সরস্বতীকে স্কন্ধে লইয়া বেপরোয়া সেই কাটা পথে আগাইয়া যাই। বারবার উল্টাইয়া পাল্টাইয়া সেই করপল্লবকে নিরীক্ষণ করিতেছি এবং থাকিয়া থাকিয়া শৈলেশের কাছ হইতে অলক্ষিত চিমটি খাইতেছি। সংকেতের অর্থ আর কিছু নয়। সর্বনাশের পথ হইতে কিছুতেই যেন নিবৃত্ত আর হয় না। তাহারই সংকেত। বন্ধু বন্ধুর স্বধর্ম পালন করিতেছে,
সর্বনাশের দরজা চিনাইয়া দিয়া অলক্ষ্যে পিছন হইতে ঠেলা দিতেছে। কিন্তু শেষ রক্ষার উপায় কি? কপালে কালঘাম ফুটিয়া উঠিতেছে যে। ঘামিতে ঘামিতে কি করিয়া কে জানে। সহসা আমিও কেমন যেন আত্মপ্রতিষ্ঠিত হইয়া উঠি। কিসের দ্বিধা? চালাইয়া যাইতে ক্ষতি কি? ভাঁওতার ওপরেই তো জগৎ। গম্ভীরভাবে বেশ কিছুক্ষণ দেখার পর রায় দিই, পরীক্ষা সম্বন্ধে কিন্তু কিছু সন্দেহ রয়েছে আপনার। এবছরটা আপনার মানে এই যে সূক্ষ্ম রেখাটা দেখছেন, নতুন উঠেছে এটা। এ রেখা অসাফল্য সূচিত করে। যাক, তা বলে আগে থাকতে ভেঙে পড়লে চলবে না, চেষ্টা করতে হবে। কথা শেষ না হইতেই মেয়েটা সেই ভাঙিয়াই পড়ে। হতাশায় নয়, হাসিতে, বেয়াড়া হাসি। হাসিতে হাসিতে যা বলে তার সারমর্ম এই। ফেল করিতেই নাকি ভীষণ মজা লাগে তার। অতএব সেজন্য চিন্তা নাই। তাহার হাতের কোনোখানে সমুদ্রযাত্রার রেখা আছে কিনা সেইটুকুই জানা দরকার। সমুদ্র পার হইবার এত সাধ তার, কিন্তু কিছুতেই নাকি ঘটিয়া উঠিতেছে না। আদুরেপনা দেখিয়া গা জ্বালা করে, তবু আরও গাম্ভীর্যের সঙ্গে বলি, সমুদ্র পার আপনার ভাগ্যে নেই, একেবারেই নেই। বলিতে বাধা কি? সঙ্গে সঙ্গে অপ্রমাণিত হইবার আশঙ্কা তো নাই। বলার সঙ্গে সঙ্গেই আরেকটি মেয়ে সরিয়া আসিয়া বলে, আচ্ছা দেখুন তো ওর বিয়ে রেখা উঠেছে কিনা, বিয়ে করবারও ভীষণ সাধ ওর। এই মঞ্জু, খবরদার, চালাকি করিস নে বলছি। না না, আপনি বরং এই মঞ্জুর হাতটাই দেখুন, বিয়ের জন্য ওরই ঘুম হচ্ছে না। এদের আচরণে এমন ভাব প্রকাশ পায় না যে আমি একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। সাধে বলিয়াছি, ভাঁওতার ওপরই জগৎ। ইহারা আমাকে ডাকিয়া কথা কহিবে, কিছুক্ষণ আগে সম্ভাবনা কি ওদেরও মনের কোণে ছিল? অগত্যা মঞ্জুর করকোমল খানিও বাগাইয়া ধরিতে হয়, নিরীক্ষণ করিবার ভান করিতে হয়। আর বলিলে বিশ্বাস করিবেন কিনা জানি না, হঠাৎ একসময় চেতনা পাইয়া দেখি ডজন খানেক মঞ্জু হাসিনী কলগুঞ্জন শুরু করিয়া দিয়াছেন আমারই আশেপাশে। আর মৌমাছি পরিবেষ্টিত মধুচক্রের মতো, শ্যালিকা পরিবেষ্টিত বাসরের বরের মতো, বালক পরিবেষ্টিত ঘুগনিওয়ালার মতো আমি বিরাজ করিতেছি তাহাদের মাঝখানে। মাথা ঝিমঝিম করিতে থাকে, চোখের সামনে সর্ষের ক্ষেত ভাসিয়া ওঠে। আশ্চর্য, এর আগে যাহাদের মুখ দেখিয়া মনে হইতেছিল এ জগতে তাহাদের বুঝি চাহিবার বস্তু আর কিছুই নাই, সকলেই তাহারা আমার সামনে আসিয়া হাত পাতিতেছেন। ঈশ্বর, তুমি দেখিতেছ, আমার কিন্তু অপরাধ নাই। নির্বিচারে এক আসনে বসিয়া একে একে সেই ডজন খানেক মহিলার পানি গ্রহণ করি এবং যা মুখে আসে তাই বলিয়া যায়। নিজের কণ্ঠস্বর অপরের বলিয়া ভ্রম হয়, তবু বলি। শনি, মঙ্গল, রবি, চন্দ্রের মুণ্ডপাত করি। একাদশে শনি, দশমে চন্দ্র, সপ্তমে রাহু ইত্যাদি। আন্দাজ মতো লাগস শব্দগুলো বেপরোয়া ব্যবহার করিয়াই যায়। কাহাকেও আশু সৌভাগ্যের আকাশে তুলি, কাহাকেও বা অদূরবর্তী দুঃসময়ের মাটিতে আছাড় দিই, কাহাকেও গোমেদ ধারণ করতে বলি, কাহাকেও বা রক্তপ্রবাল। কেমন করিয়া যে বলি কিছুতেই বুঝিতে পারি না, তবু বলিয়া যায়, তবু বলি। আমার পরামর্শ গ্রহণ করিবে এমন ভরসা কাহারও মুখের চেহারায় পায় না, তবু পরামর্শ দিই। শুধু ভারী ভয় লাগিতেছে অদূরবর্তী ওই উন্নাসিকা ভদ্রমহিলার দিকে তাকাইয়া। তরুণী নয়, প্রৌঢ়াও বলা চলে না,
ভারীকরণের ভারত্ব লইয়া বেশ খানিকটা জমি দখল করিয়া বসিয়া আছেন যিনি। কিন্তু শুধুই তো বসিয়া নাই, আমাদের দিকে এমন অবজ্ঞা এবং বিরক্তি মিশ্রিত তীব্র দৃষ্টিবাণ নিক্ষেপ করিয়া আছেন যে সেদিকে চোখ পড়িতেই বুক দূর দূর করিয়া উঠিতেছে, আর চোখ পড়িতেছেও ঘন ঘন। পড়িবেই যে, নিঃসন্দেহ বুঝিতেছি উনি আমার ভাঁওতা ধরিয়া ফেলিয়াছেন। জানি না সভার মধ্যে অপদস্থ হইবার জন্য কতটা প্রস্তুত থাকা দরকার। আচ্ছা, উনি ধরিয়া ফেলিলেন কেমন করিয়া? বিদ্যেটা ওর নিজেরই আয়ত্তে নাই তো, নাকি মেয়েদের এই বাচালতাগুলোই অপছন্দ করিতেছেন? কিন্তু দৃষ্টিবান কি এত তীক্ষ্ণও হয়? আরো কতক্ষণ কি হইতো বলা যায় না। হঠাৎ বাহির হইতে একটা চাঞ্চল্যের ঢেউ আসিয়া ধাক্কা দিল। এসে গেছেন, এসে গেছেন, অর্থাৎ অধীর প্রতীক্ষার কিছুটা নিবৃত্তি ঘটিয়াছে। সব কজনের না হোক, একজন শিল্পীরও আবির্ভাব ঘটিয়াছে। এই গোলমালে করকোষ্ঠী বিচারের প্রহসন শেষ হইল। চুপি চুপি শৈলেশকে বলি, এই হতভাগা, ভালো চাস তো চল, এই বেলা প্রাণ নিয়ে পালায়। শৈলেশ এ প্রস্তাব দিব্য উড়াইয়া দিয়া বলে, সে কি রে, এতক্ষণ থাকার পর? আনার হোসেন এসে গেছে যে। বেঁচে থাকলে আনার হোসেনের খেয়াল ঢের শোনা যাবে। এদিকে যা বদখেয়াল করা হলো, তাও সামলাবে কে? হ্যাঁ, উফ, এতক্ষণ ধরে কি মারাত্মক কাণ্ড যে চালিয়ে যাচ্ছিলাম। চল। শৈলেশ মুচকি হাসির সঙ্গে বলে, বড্ড যে বলিস, ভারী নাকি মুখ চোরা তুই? কাণ্ড দেখে তো মনে হচ্ছিল না বাবু মুখ চোরা। মুখে যে ডাকাতি চালাচ্ছিলে বাবা। গম্ভীরভাবে বলি, সে কি আর আমি চালাচ্ছিলাম? চালাচ্ছিলেন স্বয়ং গ্রহরাজ শনি, কিন্তু এখন এখান থেকে সরে পড়ায় শ্রেয় মনে হচ্ছে। খেপেছিস? শৈলেশ আত্মস্থভাবে বলে, ধরে তো মারবে না কেউ, কিন্তু কেমন পসার জমে গেল দেখ দেখি। আমার দোস্তর মতো ঈর্ষা হচ্ছিল তোর ওপর। নিচু স্বরে তর্জন করিয়া বলি, বটে, ঈর্ষা, দয়া নয়। ওই মহিলাটিকে দেখেছিলি? ইশারায় তাহাকে দেখিয়া বলি, কি কটাক্ষ লক্ষ্য করেছিস? বুকের ভিতর হিম হয়ে যাচ্ছিল আমার। শৈলেশ বলে, লক্ষ্য করেছি, মাঝে মাঝে পাশের লোকটিকে বলছিলেন, শুনছিলাম। যত সব বোগাস, ছেলেটা স্রেফ বাজে কথা চালিয়ে যাচ্ছে। এসব মেয়েরাও হয়েছে তেমনি, প্রেস্টিজ বলে কিছু নেই। আমি তো ভাবতে পারি নে কি করে এসব বিশ্বাস করে মানুষ। মন্তব্যগুলো কানে আসছিল একটা একটা। দেখ, এখনো এই ফাঁকে গোলমালে পালানো যেত। দূর, তাহলে সন্দেহ আরো বেড়ে যাবে। তাছাড়া আমি তো বাবা ফাঁসি গেলেও আনার হোসেনের খেয়াল না শুনে নড়ব না। অগত্যা আমারও সেই গতি ছাড়া আর কি। আনার হোসেনের খেয়াল, শশী ভট্টাচার্যের ধ্রুপদ, মহেশ্বর লালের শরৎ, মণিমল্লিকা সমাদ্দারের রবীন্দ্রসঙ্গীত, সাধনা সেনের নৃত্য, ঘড়ির কাঁটা সরিতে সরিতে কোথায় ঠেকিয়াছে আর খেয়াল থাকে না। কিছু পূর্বের দুষ্কৃতির কথা স্মরণ মাত্র নাই। হঠাৎ সব খেলা সাঙ্গ। সব খেলা সাঙ্গ হইতেই ঘড়ির দিকে চাহিয়া বজ্রাহত হইয়া গেলাম। এত রাত হইয়াছে, ট্রাম বাস পাইবার কোনো আশা কি আছে? আমরা এই দুটো হতভাগ্য ভিন্ন প্রত্যেকেরই দৌড়ে বাঁধা হাতি। কিন্তু আমরা এতক্ষণ কোন আক্কেলে নিশ্চিন্ত চিত্তে বসে আছি? উঠিত পরি করিয়া চকচকে ঝকমকে জুতোর শাড়ি হইতে ছেঁড়া চপ্পল দুজোড়া উদ্ধার করিয়া ছুটিতে ছুটিতে মোড়ের মাথায় গিয়া দাঁড়ায়, যদি কোনো আত্মভোলা ট্রাম গাড়ির দর্শন মেলে এই আশায়। কিন্তু কই,
আমাদের নাকের ওপর দিয়া পরপর মোটর গাড়িগুলো সোজা বাহির হইয়া যাইতেছে। একটি আধটি আরোহী হৃদয়ে ধারণ করিয়া দেখিয়া সর্বশরীর রি রি করিতে থাকে। হায়, এমন হৃদয়বান গাড়ি কি জগতে একখানিও থাকিতে নাই, যে গাড়ি 12টা রাত্রে ট্রামবাসের আশায় পথপানে চাহিয়া থাকা পথিককে ডাকিয়া বলে, আছে আছে স্থান? বলে না বলিয়াই জানি, কখনো তেমন মহান হৃদয় গাড়ি দেখি নাই। কিন্তু বিধাতা কি পরিহাস করিলেন? যখন শৈলেশ লক্ষ্মী ছাড়া সহসা নির্দয়ভাবে প্রস্তাব করিয়াছে, কি আর করা যাবে, হন্টন দেওয়া হোক। আর চমকিত আমি বড়লোক পাড়ার সুদূর বিস্তৃত নির্জন পথের পানে হতাশ দৃষ্টি বিছাইয়া দিয়া সে প্রস্তাবের যৌক্তিকতা বিচার করিতেছি। তখন সহসা একখানি গাড়ি আমাদের সামনে আসিয়া হঠাৎ দাঁড়াইয়া পড়িল। তারপরে স্পষ্ট একটা কণ্ঠস্বর, বাচ্চু, জিজ্ঞেস কর না ওরা কোন দিকে যাবেন। ভগবান, তুমি কি তবে সত্যই আছো? বানানো গল্প ভাবিতে পারেন, কিন্তু সত্য সত্যই ঘটনার স্রোত এইভাবে রূপায়িত হইতে থাকে। বাচ্চু নামক বালিকা অথবা বালিকাটির প্রশ্নে আমরা যা জবাব দিই, তাহার পরিপ্রেক্ষিতে ভিতর হইতে একটি বিনীত অনুরোধ আসে, গাড়িতে আহরণের অনুরোধ। এ কি স্বপ্ন, এ কি মায়া? আমরা হাতে চাঁদ পাবার মনোভাব লইয়াও না না কিছু দরকার নেই, ট্রাম পেয়ে যাব ইত্যাদি কতকগুলো ছেঁদো কথা বলার পরে নিমরাজি হই। গাড়ির দরজা খুলিয়া যায় এবং তালিমারা চপ্পল পরা কম্পিত চরণ দুজোড়া লইয়া একসময় ঢুকিয়াও পড়ি। আর আর সাজানো ঘটনার মতো নিতান্তই সত্য ঘটনা স্রোতের তাড়নায় স্তম্ভিত হইয়া যায়। আমি হতভাগ্য, ঠিক যাহার পার্শ্বস্থ হইবার সৌভাগ্য লাভ করিলাম, তিনি আর কেউ নন, সেই তিনি যাহার ধারালো দৃষ্টির সুতীক্ষ্ণ ফলা কিছু পূর্বে মর্মস্থলে কাটিয়া কাটিয়া বসিতেছিল। না, চিনিতে ভুল হয় না। গাড়ির মধ্যে তীব্র বেগে বিদ্যুৎ বাতি জ্বলিতেছে। অতঃপর কি ভাবিতেছেন আপনারা? কানমলা খাইলাম? না, কানমলা নয়, খাইলাম আছাড়, মানে মানসিক আছাড়। গাড়ি ছাড়িবার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তিনী অলঙ্কারের মৃদু সিঞ্জন তুলিয়া রেশমি শাড়ির আঁচলের নিচে হইতে ডান হাতখানি বাহির করিয়া আমার সামনে বাড়াইয়া দিলেন। খুব তো ইয়ে করছিলেন তখন, দেখুন দেখি একবার আমার হাতটা। আমার অবশ্য বিশ্বাস টিশ্বাস মোটেই নেই, শুধু একটু কৌতূহল। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সংক্রামক গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।